আজ আমরা একটা ভবিষ্যৎ পৃথিবীকে দেখব, যেই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য ছিল খুবই অদ্ভুত একটি শহর। আর এই শহরটিতে যে সমস্ত মানুষেরা বসবাস করে তারা প্রায় 200 বছর ধরে কোনোদিনও এই শহরের বাইরে বের হতে পারেনি। আসলে এই শহরটিতে যদি কোনো মানুষ একবার প্রবেশ করে তাহলে সে আর কোনোদিনও এখান থেকে বের হতে পারে না। তো আসলে কি এমন রহস্য লুকিয়ে আছে এই শহরটিতে? তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে আমরা দেখতে পাই যে পুরো পৃথিবী একদম ধ্বংস হয়ে গিয়েছে। এরপর আমাদেরকে একটি ভয়েস ন্যারেশনের মাধ্যমে বলা হয়, বর্তমানে আপনারা যে ধ্বংসাত্মক পৃথিবীকে দেখতে পাচ্ছেন, কিছু বছর আগেও কিন্তু আমাদের এই পৃথিবী এমন ছিল না। পৃথিবীর প্রত্যেকটি মানুষই হয়ে উঠেছিল অনেক বেশি ক্ষমতাশালী, কিন্তু এই ক্ষমতার জোরে মানুষ এত বেশি হিংস্র হয়ে উঠেছিল যে তারা একে অপরের সঙ্গে হিংসে, লড়াই, যুদ্ধ এবং নিজেদের ক্ষমতা প্রমাণের নেশায় মগ্ন হয়ে পড়েছিল, যার ফলে আস্তে আস্তে পৃথিবীর পরিস্থিতি অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে আর পুরো পৃথিবীতে শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। এই ঘটনার পর প্রায় 200 বছর সময় পার হয়ে যায়, যেখানে আমরা শিকাগো নামক একটি শহর দেখতে পাই। আর এটাই ছিল বর্তমানে পৃথিবীর একমাত্র শহর যেখানে মানুষ বসবাস করছে। এই শহরটি অনেক বেশি আধুনিক ছিল, এখানকার প্রায় সবকিছুই টেকনোলজি দিয়ে চলতো। তবে এখানকার সমস্ত মানুষেরা প্রায় 5 ধরনের পোশাক পরে রয়েছে, যেগুলো দেখতে অনেকটাই বিশেষ ধরনের ইউনিফর্মের মতো ছিল। আর এখানে আমরা জানতে পারি যে এই শহরের মানুষদের মোট 5টি ভাগে ভাগ করা হয়, যাদেরকে মূলত বলা হয় ফ্র্যাকশন। তো প্রথম ফ্র্যাকশনের নাম হচ্ছে অ্যাভনিগেশন। এই ফ্র্যাকশনের যে সমস্ত মানুষেরা ছিল তারা সবাই ছিল নিঃস্বার্থ প্রকৃতির মানুষ, আর তারাই মূলত গভর্নমেন্টের পক্ষ থেকে শহরটিকে পরিচালনার দায়িত্বে রয়েছে। আর এই ফ্র্যাকশনের মানুষদের পোশাকের কালার ছিল গ্রে। দ্বিতীয় ফ্র্যাকশনটির নাম ছিল অ্যারোডাইট। এই ফ্র্যাকশনের মানুষেরা অনেক বুদ্ধিমান এবং শিক্ষিত ছিল, তারা এত পরিমাণ ব্রিলিয়ান্ট ছিল যে তারাই মূলত এখানকার বৈজ্ঞানিক এবং গবেষণামূলক কাজগুলো করত। আর তাদের পোশাকের রং হচ্ছে নেভি ব্লু। তো থার্ড ফ্র্যাকশনটির নাম হচ্ছে ক্যান্ডর। এই ফ্র্যাকশনের সবাই খুবই সৎ প্রকৃতির মানুষ ছিল, তারা সবসময় সত্য কথা বলতো। আর এই ফ্র্যাকশনের মানুষদের পোশাকের রং হচ্ছে সাদা এবং কালো। তো এখানকার ফোর্থ ফ্র্যাকশনটির নাম হচ্ছে অ্যামিটি। তারা মূলত অরেঞ্জ কালারের পোশাক পরত, আর এখানে তাদের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ করা। তো 5 নম্বর ফ্র্যাকশনটির নাম হচ্ছে টন্টলেস। এই ফ্র্যাকশনের সবাই মূলত অনেক সাহসী এবং শক্তিশালী ছিল, তারাই মূলত এখানকার মিলিটারি এবং সোলজারের দায়িত্বগুলো পালন করে থাকে। এরপর আমরা এই শহরের আরও একটি নিয়ম জানতে পারি, সেটা হলো যখন এখানকার মানুষদের বয়স 20 বছর হয় তখন তারা চাইলেই নিজেদের জন্য যে কোনো ফ্র্যাকশন সিলেক্ট করতে পারে, কিন্তু তাদের পছন্দের ফ্র্যাকশনে সিলেক্ট হওয়ার জন্য তাদেরকে একটি বিশেষ ধরনের পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করতে হয়। এরপর সেই পরীক্ষাতে সিলেক্ট হয়ে গেলে তারা নিজেদের জন্য যে ফ্র্যাকশনটি সিলেক্ট করে থাকে তখন তাদেরকে সেই ফ্র্যাকশনের উপরেই ট্রেন আপ করা হয়। এরপর তাদেরকে দিতে হয় আরও একটা ফাইনাল পরীক্ষা, আর এই পরীক্ষাতেই তারা পাশ করতে পারলে তাদেরকে তাদের পছন্দের ফ্র্যাকশনে দেওয়া হয়। আর যদি কোনো মানুষ এই পরীক্ষাতে এসেই ফেল হয়ে যায় তাহলে তাদেরকে কোনো ফ্র্যাকশনেই সিলেক্ট করা হয় না, আর ওই সমস্ত মানুষদেরকে বলা হয় ফ্র্যাকশনলেস। তবে এই শহরে ফ্র্যাকশনলেস মানুষদের কোনো মূল্য নেই, তাই প্রত্যেকটি ফ্র্যাকশনলেস মানুষকেই এখানকার সোসাইটি থেকে বের করে দেওয়া হয়। এরপর সারা জীবনের জন্য তাদেরকে রাস্তায় রাস্তায় ভিখারির মতো জীবন কাটাতে হয়, তাই এখানকার কোনো মানুষই ফ্র্যাকশনলেস হতে চাইতো না। তাছাড়া এই শহরের আরেকটি ভাগের মানুষ রয়েছে যাদেরকে মূলত বলা হয় ডাইভারজেন্ট। এরা আবার ছিল এক ধরনের বিশেষ প্রকৃতির মানুষ, কারণ এদের মধ্যে এখানকার 5টি ফ্র্যাকশনের প্রত্যেকটি ফ্র্যাকশনের গুণ রয়েছে, অর্থাৎ তাদের ভেতর এই ফ্র্যাকশনগুলোর প্রত্যেকটি গুণ রয়েছে। অন্যভাবে বলা যায় যে তারা ছিল অনেক সুপার পাওয়ার সম্পন্ন মানুষ। এরপর আমরা ট্রিস নামক একটা মেয়েকে দেখতে পাই। ট্রিস আজকে নিজের ফ্র্যাকশন সিলেক্ট করার জন্যই টেস্ট দিতে যাবে, তাই সে তার বাড়িতে এসে রেডি হচ্ছিল। কিন্তু এমন সময় তার মা তার কাছে এসে বলে, ট্রিস, তুমি কি আজকে তোমার টেস্টের জন্য নার্ভাস? ট্রিস তখন বলে, একদমই না, আজকে আসলে ট্রিস এবং ট্রিসের ভাই দুজনেই সেখানে যাচ্ছে। তাই ট্রিসের মা অনেক বেশি নার্ভাস ছিল। সে ভয় পাচ্ছিল যে যদি তার সন্তানেরা ফ্র্যাকশনলেস হয় তাহলে তো তাদেরকে সারা জীবন ভিখারির মতো কাটাতে হবে। তাই সে এখানে ট্রিসকে ভরসা দেয়, আর সে তাকে তার টেস্টের জন্য শুভ কামনা জানায়। তো এরপর ট্রিস এবং তার ভাই মনে অনেক সাহস নিয়ে টেস্টের জন্য চলে যায়। তো এবার তাদের টেস্ট শুরু হওয়ার আগে সেখানে একজন মহিলা এসে তাদেরকে বলে, তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই, আসলে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমাদেরকে এই টেস্টগুলো করানো হবে। অর্থাৎ টেস্টের সময় তোমরা যা কিছু দেখতে পাবে সেই সব কিছুই সত্য না হলেও তোমাদের কাছে সেটা সত্য মনে হবে। তো এবার ট্রিস তার টেস্টের জন্য একটা সেন্টারের ভেতরে চলে যায়। সেখানে টরি নামক একজন ডক্টর রয়েছে। টরি এখানে তাকে প্রথমে একটা ব্লু লিকুইড খেতে বলে, আর সে ট্রিসের শরীরে ভার্চুয়াল রিয়েলিটির একটা ডিভাইস সেট করে দেয়। এরপর ট্রিস সেই লিকুইডটি পান করার সঙ্গে সঙ্গেই তার চোখ খুললে সে দেখতে পায় যে সে অদ্ভুত একটা জায়গাতে চলে এসেছে,
যেখানে তার নিজের মতো দেখতেই অনেকগুলো মেয়ে ছিল। তার উপরে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নানান ধরনের ঘটনা ঘটিয়ে সে আসলে কোনো ফ্র্যাকশনের আওতায় পড়ে সেটা বাছাই করা হবে। তো প্রথমে ট্রিস নিজের মতো এতগুলো মেয়ে দেখে অনেক ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই সেই সমস্ত মেয়েগুলো গায়েব হয়ে যায় আর তার সামনে অনেক হিংস্র একটা কুকুর চলে আসে। এরপর ট্রিস দেখতে পায় যে সেই হিংস্র কুকুরটি সেই ছোট মেয়েটির উপর হামলা করতে যাচ্ছে। মুহূর্তের মধ্যে ট্রিস চিন্তা করতে থাকে যে কিভাবে সে মেয়েটিকে হিংস্র কুকুরটির হাত থেকে বাঁচাতে পারবে, কিন্তু তার হাতে ভাববার মতো খুব একটা সময় ছিল না। তাই কুকুরটি যখনই মেয়েটির উপর হামলা করতে যাবে ঠিক তখনই ট্রিস পেছন থেকে কুকুরটির উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর এমন সময় তার চোখ খুলে যখন ট্রিসের এই টেস্ট কমপ্লিট হয়েছে, আর এই টেস্টের মাধ্যমে জানা যায় যে ট্রিস আসলে ডাইভার্জেন্ট ছিল, কারণ তার ভেতরে শুধুমাত্র একটি ফ্র্যাকশনই নয় বরং অনেকগুলো ফ্র্যাকশন একসঙ্গে রয়েছে। অর্থাৎ ট্রিসের মধ্যে উপস্থিত বুদ্ধি, সাহসিকতা, শক্তি এবং যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার গুণ রয়েছে। এমনকি তার ভেতরে মানুষকে সাহায্য করারও মনোভাব রয়েছে। অর্থাৎ সে প্রায় সবগুলো ফ্র্যাকশনেরই অধিকারী। তো টরি যখন ট্রিসের রেজাল্ট দেখে এটা জানতে পারে যে ট্রিস একজন ডাইভার্জেন্টের আওতায় পড়ে, তখন সে কিছুটা ভয় পেয়ে যায়। আর সে ট্রিসকে বলে, আমি তোমাকে একটা কথা বলতে চাই, আর এই কথাটি যে আমি তোমাকে বলেছি এটা তুমি কাউকে বলবে না। আসলে তোমার রেজাল্টে ডাইভার্জেন্ট এসেছে, আর কেউ যদি তোমার আজকের টেস্টের রেজাল্ট জানতে চায় তাহলে তুমি বলবে যে কোনো একটা সমস্যার কারণে তোমার রেজাল্ট আসেনি, কিন্তু ভুল করেও কাউকে এটা বলবে না যে তোমার রেজাল্টে ডাইভার্জেন্ট এসেছে। কিন্তু ট্রিস তো কিছুই বুঝতে পারছিল না যে টরি তাকে কেন এই বিষয়টি গোপন রাখতে বলছে। এরপর ট্রিস সোজা তার বাড়িতে চলে আসে, আর রাতের বেলা ট্রিসের কাছে তার মা বাবা তার রেজাল্ট জানতে চায়। তখন ট্রিস তাদেরকে বলে যে টেস্টের সময় তার নাকি মাথা ঘুরছিল, তাই তার কোনো রেজাল্ট আসেনি। কিছুদিন পর তাকে আবারও টেস্ট করতে বলা হয়েছে। তো এবার পরের দিনই ছিল তাদের ফ্র্যাকশন সিলেকশনের দিন, যেটাকে মূলত বলা হয় চুজিং সেরিমনি। তো পরদিন ট্রিস তার পুরো পরিবার নিয়ে সেখানে চলে যায়, যেখানে 5টি ফ্র্যাকশনের গ্রুপ ছিল, আর প্রত্যেকটি গ্রুপের লিডারই এখানে এসেছে, কারণ এখানে যে ফ্র্যাকশনটি সিলেক্ট করবে সে সেই গ্রুপের কাছে গিয়েই বসবে। তো এখানে তাদের সবার সামনে 5টি সাদা পাত্র রাখা ছিল, আর এই 5টি পাত্রতে আলাদা আলাদা ফ্র্যাকশন অনুযায়ী কিছু উপাদান রাখা আছে। যেমন একটি পাত্রতে রাখা আছে পানি, একটি পাত্রতে মাটি, আরেকটি পাত্রে কয়লা, এবং বাকি দুটো পাত্রতে পাথরের কাজ রাখা আছে। আর এই প্রত্যেকটি উপাদান আলাদা আলাদা ফ্র্যাকশনকে নির্দেশ করে। আসলে এখানে ফ্র্যাকশন সিলেকশনের জন্য তাদের প্রত্যেকেই নিজ নিজ ফ্র্যাকশন অনুযায়ী 1 ফোঁটা করে ব্লাড দিতে হবে। তো এরপর প্রত্যেকেই তাদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট পাত্রে ব্লাড দিতে থাকে, আর এই সমস্ত কিছু দেখতে থাকে ট্রিস। তবে ট্রিস তার গতকালের টেস্টের রেজাল্ট নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিল, কিন্তু ঠিক এমন সময় ট্রিসকে তার ফ্র্যাকশন সিলেকশনের জন্য ডাকা হয়। ট্রিস তখন সোজা সেই পাত্রগুলোর সামনে গিয়ে কোনো কিছু চিন্তা না করে তার 1 ফোঁটা ব্লাড কয়লার মধ্যে ফেলে দেয়। আর এই কয়লার পাত্রটি ছিল টন্টলেস ফ্র্যাকশনের পাত্র, যেটা দেখে ট্রিসের মা বাবা একদমই অবাক হয়ে যায়, কারণ তারা কল্পনাও করতে পারেনি যে ট্রিস একজন মেয়ে হয়ে এতটা কঠিন ফ্র্যাকশন সিলেক্ট করবে, কারণ ডন্টলেস ফ্র্যাকশনের মানুষদের প্রচুর পরিমাণে সাহস এবং শক্তি থাকতে হয়। এরপর সেখানে ট্রিসের ভাই সিলেক্ট করে অ্যারোডাইট ফ্র্যাকশন, যেখানে মূলত বিভিন্ন শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষেরা কাজ করে থাকে। তো এখানে সবার পছন্দের ফ্র্যাকশন সিলেক্ট করার পর তাদের প্রত্যেককে সেই নির্দিষ্ট বিষয়ের উপর ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আমরা ডন্টলেস গ্রুপটিকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি যে ডন্টলেস গ্রুপটি আসলে দুটো ভাগে বিভক্ত ছিল। একটি লিডার ছিল এরিক, যে কিনা অনেক সাহসী এবং শক্তিশালী, এবং আরেকটি লিডার ছিল ফোর, সেও এরিকের মতো সাহসী এবং শক্তিশালী ছিল। আর ট্রিস পড়েছিল ফোরের গ্রুপে। তো আজ থেকে ট্রিস এবং বাকি নতুনদের সবার মধ্যেই গ্রুপের ট্রেনিং শুরু হয়। কিন্তু ট্রেনিং শুরুর একদম প্রথম দিন থেকেই ট্রিসের পারফরমেন্স খুবই খারাপ ছিল, যার ফলে কয়েকদিনের মধ্যেই তার র্যাঙ্ক সবচাইতে নিচে নেমে যায়, যার ফলে ট্রিসও ভেতরে ভেতরে অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছিল। যদিও ট্রিসের পারফরমেন্স খুবই খারাপ ছিল, কিন্তু ফোর ট্রিসকে দেখেই বুঝতে পারছিল যে ট্রিস একটু সাপোর্ট পেলেই অনেক ভালো কাজ করতে পারবে, তাই সে এই কাজটিতে ট্রিসকে হেল্প করতে চায়। ফোর তখন পরের বেশ কয়েকদিন ট্রিসকে বিভিন্ন ধরনের কৌশল শেখায়, কিন্তু এবার একদিন যখন ট্রিসের তার কম্পিটিটরের সঙ্গে ফাইট হয় তখন ট্রিস তার কাছে প্রচণ্ড রকমের মার খায়, আর সে তাকে একটি আঘাতও করতে পারে না। অর্থাৎ ট্রিসের এখনও আরও অনেক বেশি ট্রেনিংয়ের প্রয়োজন ছিল। এই কয়েকদিনে গ্রুপটিতে তার বেশ কয়েকজন বন্ধু হয়েছে, তাই তারা সবাই মিলে ট্রিসকে বারবার মোটিভেট করে। এমনকি তারা তার মন ভালো করার জন্য তাকে নিয়ে তারা শহরের বিভিন্ন জায়গাতে ঘুরতে যায়। সেই সাথে তারা সবাই তাদের শরীরে একসঙ্গে ট্যাটু করায়। তবে তাদের শরীরে যে ট্যাটু করিয়ে দিচ্ছিল সে আসলে ছিল টরি নামক সেই মহিলাটি, যে কিনা ট্রিসকে তার টেস্টের রেজাল্টের কথা গোপন রাখতে বলেছিল। তো সে এখানে ট্রিসকে দেখে অনেকটাই ইগনোর করে চলছিল, কিন্তু সে এমনটা কেন করছিল সেটা ট্রিস নিজেও জানে না।
তো এবার পরের দিন থেকে ট্রিস সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনিংয়ে লেগে পড়ে। সে নিজেকে শক্তিশালী করে তোলার জন্য কঠোর পরিশ্রম করছিল। সেদিনই তাদের দুই গ্রুপের মধ্যে আরও একটা ফাইট ছিল, আর আজকে ফাইট করবে ক্রিস্টিনা এবং মুলিন নামক দুইজন মেয়ে। তো বেশ কিছুক্ষণ ধরে তাদের দুইজনের মধ্যে প্রচণ্ড রকম ফাইট হয়, তবে ক্রিস্টিনা এখানে মুলিনকে অনেক মারধর করে। শেষ পর্যন্ত মুলিন ক্রিস্টিনার কাছে হেরে যায়। তো এরিক তখন মুলিনের কাছে আসে, আর সে মুলিনকে বলে, তুমি অনেক ব্যথা পেয়েছো তাই না? তোমার হয়তো সাহায্যের প্রয়োজন, আমি কি তোমাকে উঠাবো? মুলিনও তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর তার দিক থেকে তার হাত বাড়িয়ে দিয়ে তাকে উঠায়, আর সে সোজা মুলিনকে অনেক উঁচু একটা ব্রিজের কাছে নিয়ে যায়। এরপর সে মুলিনকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে সে প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলে যে এর পরের বার যদি সে ভুল করেও হেরে যায় তাহলে পরের বার সে আর তাকে ধরে রাখবে না, বরং এখান থেকে সোজা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে। যদি তোমার নিজের মধ্যে সাহস এবং শক্তি না থাকে তাহলে আমাদের এই ফ্র্যাকশনে তুমি কেন এসেছো? যদি তুমি নিজেকে প্রমাণ করতে না পারো তাহলে আমাদের সময় নষ্ট না করে আজকে এখন থেকে বেরিয়ে যাও। এসব বলে সে সেখানেই মুলিনকে ঝুলিয়ে রাখে। আর ট্রিস যখন এই সমস্ত কিছু দেখতে পায় সে তখন প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। এমনকি এরিকের এই ধরনের আচরণ ট্রিসের কাছে একদমই ভালো লাগে না। তাই ট্রিস তখন এখানে এরিককে অনেক উল্টাপাল্টা কথা বলে। এরিকের এতে ট্রিসের ওপর ভীষণ রাগ হয়। তাই সে ট্রিসের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পরের দিনই সে ট্রিসের সঙ্গে তার টিমের একজন ছেলের ফাইটের ব্যবস্থা করে। এই ছেলেটির নাম ছিল পিটার। পিটারই ছিল এরিকের সবচাইতে শক্তিশালী টিম মেম্বার। ট্রিস শত চেষ্টা করেও পিটারের সঙ্গে পেরে ওঠে না। পিটার তাকে এত পরিমাণ মারধর করে যে সে পিটারের কাছে হেরে যায়। ট্রিসের হেরে যাওয়াটাই ছিল এরিকের কাছে মোক্ষম সুযোগ। সে তখন এই অজুহাতে তাকে ডন্টলেস ফ্র্যাকশন থেকে বের করে দেয়। আর ট্রিস যখন এই খবরটি জানতে পারে তখন সে খুবই কষ্ট পায়, তবে তারপরও সে হাল ছেড়ে দেয় না। আসলে যেখানে তাদেরকে ফাইট করানো হয় সেই জায়গাটি মেন শহর থেকে অনেক দূরে ছিল। তাই ডন্টলেস গ্রুপের সবাই একটি ট্রেনে করে এখানে আসা যাওয়া করে, কিন্তু তারা আজকে ট্রিসকে এখানে ফেলে চলে গিয়েছে। তবে ট্রিস তো এত সহজে হার মানবে না, তাই সে তাড়াতাড়ি করে সেখান থেকে বের হয়ে অনেক দ্রুত গতিতে সোজা সেই ট্রেনটির পেছনে দৌড়াতে শুরু করে, যেটা দূর থেকে দেখতে পায় ফোর। তাই ফোর তখন ট্রিসের দিকে তার হাত বাড়িয়ে দেয়, আর সে ডন্টলেস ফ্র্যাকশনের ট্রেনে উঠে তাকে সাহায্য করে। আসলে ফোর ট্রিসকে এখনও তার টিমে রাখতে চাইছিল, তাই সে সবাইকে জানায় যে সে নিজেই ট্রিসকে নিয়ে এসেছে। তো এবার পরের দিন ফোর এবং এরিকের টিমের মধ্যে একটি কম্পিটিশন ছিল, তাই তারা সবাই সেই কম্পিটিশনের ব্যাপারে কথা বলছিল। আসলে এই কম্পিটিশনে এক ধরনের ফ্ল্যাগ ব্যবহার করা হয়, যেটাতে বিশেষ এক ধরনের আলো জ্বলে। আর এই ফ্ল্যাগটিকে মূলত অনেক উঁচু উঁচু টাওয়ারের যে কোনো একটা স্থানে লুকিয়ে রাখা হয়, যে সম্পর্কে দুটো টিমের কেউই জানে না। আর এই কম্পিটিশনটি মূলত হচ্ছে এই ফ্ল্যাগটিকে নিয়েই, যেখানে প্রতিযোগীদেরকে সেই ফ্ল্যাগটি খুঁজে বের করতে হবে। আর এই দুটো টিমের মধ্যে যে টিমের সদস্য আগেই ফ্ল্যাগটিকে খুঁজে বের করতে পারবে সেই টিমটিই হবে এই কম্পিটিশনের উইনার। তো পরদিন রাতের বেলায় তাদের সেই কম্পিটিশন স্টার্ট হয়, যার ফলে দ্রুত তারা সবাই মিলে সেই ফ্ল্যাগটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে ট্রিসের আবার অনেক বুদ্ধি ছিল, তাই সে সময় নষ্ট না করে দ্রুত অনেক উঁচু উঁচু জায়গাতে উঠতে শুরু করে। আর সে তার টিমের সবাইকে বলে যে তারা এইভাবে উঁচু উঁচু জায়গাতে উঠলে দূর থেকেই ফ্ল্যাগটিকে দেখতে পারবে, এতে করে ফ্ল্যাগটিকে খোঁজা তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো ট্রিসের কথা শুনে ফোর এবং বাকি সবাই তখন উঁচু উঁচু জায়গাতে উঠতে শুরু করে, কিন্তু ফোরের অনেক উচ্চতা ভীতি ছিল, সে উঁচু জায়গাতে একদমই উঠতে পারতো না। তারপরও সে কোনো মতে ট্রিসের পিছু পিছু অনেক উঁচু একটা জায়গাতে উঠে যায়। আর এরপরেই তারা দূর থেকে সেই ফ্ল্যাগটিকে দেখতে পায়। এরপর যত তাড়াতাড়ি সম্ভব তারা দ্রুত সেই ফ্ল্যাগটির কাছে পৌঁছে যায়, আর ফ্ল্যাগটিকে হাতে তুলে নিয়ে সবাইকে দেখাতে শুরু করে। এখন যেহেতু তারা দুজনেই সবার আগে ফ্ল্যাগটিকে খুঁজে বের করতে পেরেছে, তাই তাদের টিম হচ্ছে আজকের কম্পিটিশনের উইনার। তো এই কম্পিটিশনটিতে জেতার কারণে ট্রিসের র্যাঙ্ক অনেক বেশি বেড়ে যায়। এদিকে ট্রিসের এত বুদ্ধি এবং সাহস দেখে এরিকও আজকে ট্রিসের উপর বেশ ইমপ্রেস হয়ে যায়, কারণ প্রথমে সে ট্রিসকে অনেক দুর্বল ভেবেছিল, কিন্তু আজকে সে বুঝতে পেরেছে যে ট্রিসের মধ্যে অনেক সাহস এবং বুদ্ধি আছে, যেটা তাদের ডন্টলেস ফ্র্যাকশনের জন্য অনেক কাজে আসবে। তাই ট্রিসের উপর থেকে তার সমস্ত রাগ চলে যায়। এবার পরের দিন সকালে ট্রিসের কাছে লুকিয়ে লুকিয়ে তার মা আসে। সে ট্রিসকে বলে, আমাকে সত্যি করে বলো তো, সেদিন আসলেই কি তোমার টেস্টের কোনো রেজাল্ট আসেনি? কারণ এমনটা তো হওয়ার কথা না, এমন ঘটনা তো এখানকার কারোর সঙ্গে কখনোই ঘটেনি। কোনো না কোনো রেজাল্ট তো আসার কথা, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? এ কথা শুনে ট্রিস তখন তার মাকে সমস্ত সত্য কথা বলে দেয়। সে তাকে জানিয়ে দেয় যে সে আসলে একজন ডাইভার্জেন্ট। কিন্তু এ কথা শুনে ট্রিসের মা অনেক ভয় পেয়ে যায়, আর সে ট্রিসকে বলে যে ট্রিস যেন এই কথা কাউকেই না জানায়। ট্রিস তখন মার কাছে জানতে চায় যে ডাইভার্জেন্ট হওয়া কি ভালো নয়,
ট্রিসের মা তখন তাকে বলে, ডাইভারজেন্ট হচ্ছে অনেক স্পেশাল কিছু মানুষ, আর এই বিষয়টি তোমার জন্য সবচাইতে বিপজ্জনক। আসলে বর্তমানে এই শহরের সমস্ত ক্ষমতা রয়েছে অ্যারোডাইট নামক ফ্র্যাকশনটির কাছে, যে ফ্র্যাকশনের মানুষেরা অনেক বেশি শিক্ষিত এবং বুদ্ধিমান, আর তারা এখন ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষদেরকে গুম করে ফেলেছে। ফ্র্যাকশনলেস মানুষেরাও তাই এই শহরে থাকতে পারছে, কিন্তু ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষদেরকে পুরোপুরিভাবে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, কারণ এই ক্যাটাগরির মানুষদেরকে শহরের জন্য সবচাইতে বড় হুমকি বলে মনে করা হয়। কারণ তাদের মধ্যে যেহেতু 5টি ফ্র্যাকশনেরই পাওয়ার রয়েছে, তাই তাদেরকে যে কোনো একটা ফ্র্যাকশনে দেওয়া যাবে না। তাদেরকে বাকিদের মতো কন্ট্রোল করা একদমই সম্ভব নয়, যার ফলে তাদেরকে শহরে থাকতে দিলে খুব অল্প দিনের মধ্যেই তারা হয়তো নিজেদের বিশাল একটা গ্রুপ তৈরি করে ফেলবে, যেটা এখানকার বাকি 5টি গ্রুপের জন্য অনেক বেশি হুমকি হয়ে দাঁড়াবে। আর মূলত এই কারণে ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে। তো এসব কথা জানতে পেরে ট্রিস নিজেও অনেক ভয় পেয়ে যায়, আর সে এখন থেকে অনেক সাবধানে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর সেদিন ট্রিস যখন ডন্টলেস ফ্র্যাকশনের জন্য ট্রেনিং নিতে যায়, তখন সে জানতে পারে যে গতকাল কম্পিটিশনে তার ভালো পারফরমেন্সের জন্য তাকে আজকে স্টেজ 1 থেকে স্টেজ 2তে উঠিয়ে দেওয়া হয়েছে। আর স্টেজ 2 এর ট্রেনিং ছিল একদমই আলাদা। এখানে মূলত ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয়, আর এই সমস্ত ভার্চুয়াল রিয়েলিটিতে তারা যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নেবে সেটার উপরেই ডিপেন্ড করবে যে তারা এই গ্রুপটিতে টিকবে কিনা। ট্রিস এই বিষয়টি নিয়ে বেশ ভয় পাচ্ছিল, কিন্তু ফোর্ড তার মনে সাহস যোগায়। এরপর একে একে প্রায় বেশ কয়েকজনের ট্রেনিং কমপ্লিট হওয়ার পর এবার আসে ট্রিসের পালা। ভেতরে গেলে তার শরীরে এক ধরনের লিকুইড পুশ করা হয়, যার ফলে সঙ্গে সঙ্গে ট্রিসের চোখ খুলে ভার্চুয়াল রিয়েলিটিতে। ট্রিস নিজেকে অনেক বড় একটা ফাঁকা মাঠে দেখতে পায়, আর তার সামনে ছিল বিশাল বড় একটা দেয়াল। তো ট্রিস যখন সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল, ঠিক তখনই তার কাছে প্রচুর পরিমাণে কাক চলে আসে, আর কাকগুলো তাকে ঠোকরাতে শুরু করে। ট্রিস এতে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে আতঙ্কিত হয়ে সেখানে থাকা একটা নর্দমার মধ্যে পড়ে যায়। কিন্তু সেখানে নিজেকে এই বলে সান্ত্বনা দিতে থাকে যে একদম ভয় পেও না ট্রিস, এটা বাস্তব নয়, এটা শুধুমাত্র তোমার কল্পনার একটি জগৎ। তুমি সাহস করে শান্ত থাকলে এখান থেকে বের হতে পারবে। আর ট্রিসের এই কথাটি চিন্তা করতে করতেই সে এখান থেকে বেরিয়ে আরেকটি ভার্চুয়াল জগতে চলে যায়, যেখানে সে নিজেকে অনেক বড় একটি কাচের বক্সে দেখতে পায়। আর সেখানে দাঁড়িয়ে উপরে তাকালে সে দেখতে পায় যে তার উপরে পানি পড়ছে, আর আস্তে আস্তে সেই কাচের বক্সটি পানি দিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। তবে এমন সময়ে সে সামনে তাকিয়ে দেখতে পায় যে তার বন্ধুরা তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হাসছে। আর এখানেই আবার ট্রিস তার সামনে থাকা গ্লাসের মধ্যে নিজের রিফ্লেকশন দেখতে পায়, আর এখানে সে লক্ষ্য করে যে গ্লাসটি অনেক বেশি পাতলা, সে চাইলেই হাত দিয়ে এটাকে ভেঙে ফেলতে পারবে। এরপর সে তার চিন্তা অনুযায়ী সেটাই করে, যার ফলে সেই গ্লাসটি থেকে বেরিয়ে আসতে পারে, আর সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায় বাস্তব জগতে। আসলে ট্রিসের যে চিন্তাভাবনা ছিল সেগুলো ছিল ব্রিলিয়ান্ট মানুষদের মতো, তবে ট্রিসের এই সব কিছু পর্যবেক্ষণ করছিল ফোর্ড। এখানে ট্রিসের এই সমস্ত ব্যাপারগুলো দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ট্রিস ভার্চুয়াল রিয়েলিটি থেকে অনেক দ্রুত বেরিয়ে আসতে পেরেছে। ফোর্ড তখন এখানে ট্রিসকে বলে, এটা কিভাবে সম্ভব? তোমার কি সুপার পাওয়ার রয়েছে? তুমি হলে আমাদের গ্রুপের প্রথম মানুষ যে কিনা মাত্র 3 মিনিটের মধ্যে এত কঠিন সিমুলেশন থেকে বের হয়ে আসতে পেরেছো। তবে ট্রিস কোনো মতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফোর্ড তখন তাকে বলে, তোমার অ্যাপটিটিউড টেস্টের রেজাল্ট কী ছিল? কিন্তু ট্রিস এখানে ব্যাপারটি সামলে নেয়। সে তাকে জানায় যে তার ফ্র্যাকশন এসেছে অ্যাভনিগেশন, কিন্তু তারপরও ফোর্ডের কেন যেন বিষয়টি বিশ্বাস হচ্ছিল না। তবে ট্রিস তখন কোনো মতে সেখান থেকে বেরিয়ে যায়, আর সে সোজা টরি নামক সেই মেয়েটির কাছে চলে আসে যে কিনা তার ফ্র্যাকশন টেস্ট করে দিয়েছিল। ট্রিস তখন টরির কাছে জানতে চায় যে কেন সে তাকে সাহায্য করেছিল। টরি তখন তাকে জানায় যে ট্রিসের বয়সী তার একটি ছোট ভাই ছিল, সে তার ভাইকে অনেক ভালোবাসত। তো তার ভাইয়ের যখন টেস্টের সময় আসে তখন টেস্ট করে জানা যায় যে তার ভাই একজন ডাইভারজেন্ট, কিন্তু এটা জানাজানি হয়ে যাওয়ার কিছুদিন পরেই হঠাৎ করেই তার ভাই গায়েব হয়ে যায়। আর এই ঘটনার ঠিক 4 দিন পর তারা শহরের একটি জায়গাতে তার ভাইয়ের লাশ খুঁজে পায়। আর এর পরপরই জানা যায় যে শহরের আরও বিভিন্ন স্থানে ডাইভারজেন্ট ক্যাটাগরির মানুষের অনেকগুলো লাশ পাওয়া গিয়েছে। টরি এতে বুঝে যায় যে তার ভাইয়ের মৃত্যুর মূল কারণ ছিল তার ডাইভারজেন্ট হওয়া। আর এই ঘটনার পর থেকে টরি যতজন মানুষকে টেস্ট করে জানতে পেরেছে যে তারা মূলত ডাইভারজেন্ট ক্যাটাগরির লোক, সে তাদের সবাইকে আগে থেকেই সতর্ক করে দিয়েছে যাতে করে তারা এই বিষয় সম্পর্কে কাউকে না জানায়। আসলে এই শহরটি যে তৈরি করেছিল সে মূলত এই ধরনের নিয়ম তৈরি করেছিল যাতে করে যারা বসবাস করবে তারা যেন স্বাধীনভাবে চিন্তা না করতে পারে, পরিস্থিতি অনুযায়ী তারা যেন কোনোভাবে নিজেদের চিন্তাভাবনা পরিবর্তন করতে না পারে। তাছাড়া এখানে আরও একটা ব্যাপার রয়েছে, আসলে প্রত্যেকটি ফ্র্যাকশনে মানুষদেরকে যোগ করার সময় তাদের শরীরে এক ধরনের লিকুইড পুশ করা হয়,
আর এই লিকুইডটির মাধ্যমেই তারা মূলত নিয়ন্ত্রিত থাকে। কিন্তু ডাইভার্জেন্ট ক্যাটাগরির যে সমস্ত মানুষেরা রয়েছে তাদের শরীরে সেই লিকুইডটি একদমই কাজ করে না, আর তাই অ্যারোডাইট গ্রুপ তাদেরকে মেরে ফেলছে। এখন এসব কথা জানতে পেরে ট্রিস অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সেবার সাহায্যের জন্য সোজা তার ভাই সাইরাসের কাছে চলে আসে। আর সাইরাস বর্তমানে অ্যারোডাইট গ্রুপের সদস্য। তো যখন সে তার ভাই সাইরাসের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই সেখানে জানিন নামক একজন মহিলা চলে আসে, আর জানিনই হচ্ছে অ্যারোডাইট গ্রুপের লিডার। তো জানিন এখানে ট্রিসকে বলে, যদি তোমার কোনো বিষয়ে কোনো ধরনের সাহায্যের প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমাকে এসে বলবে, আর অবশ্যই ডাইভার্জেন্ট ক্যাটাগরির মানুষদের কাছ থেকে সাবধানে থাকবে। তো এবার ট্রিস যখন তার ভাই সাইরাসকে একা পায় তখন সে তাকে তার ফ্র্যাকশনের ব্যাপারে সবকিছু খুলে বলে, আর সে তাকে জানিয়ে দেয় যে সে আসলে একজন ডাইভার্জেন্ট, তাই তার এখন তার ভাইয়ের সাহায্যের প্রয়োজন। অ্যারোডাইট ফ্র্যাকশন সম্পর্কে সে সমস্ত গোপন তথ্য জানতে চায়, কিন্তু সাইরাস এখানে তাকে পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার টিমের বিরুদ্ধে কোনো ধরনের কাজ করবে না, তার টিম তাকে যা করতে বলবে সে তাই করবে, তাই সে ট্রিসকে কোনো ধরনের সাহায্য করতে পারবে না। কথা শুনে ট্রিস মন খারাপ করে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই তার উপর হঠাৎ করেই কালো পোশাক পরা কয়েকজন মানুষ হামলা করে, আর তারা তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর তারা তাকে সবাই মিলে অনেক জোর করে একটা গভীর খাদের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করতে থাকে, আর এমন সময় সেখানে ফোর্ড চলে আসে। এরপর সে ট্রিসকে কোনো মতে সেখান থেকে নিয়ে যায়। ফোর আসলে ট্রিসকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছে, এমনকি ট্রিসের মনেও ফোরের জন্য ভালোবাসা তৈরি হয়েছে। তো এখানে ট্রিসের জন্য ফোরের অনেক চিন্তা হচ্ছিল, কারণ সে কিছুটা হলেও বুঝতে পেরে গিয়েছে যে ট্রিস আসলে একজন ডাইভার্জেন্ট। তাই ট্রিসের এই বিষয়টি যাতে কেউ বুঝতে না পারে সেজন্য ফোর ট্রিসকে আবারও সেই ল্যাবের মধ্যে নিয়ে আসে, আর সে ট্রিসের শরীরে লিকুইড পুশ করে তাকে বলে, প্রত্যেকটি সিমুলেশনে তুমি শুধুমাত্র ডন্টলেস ফ্র্যাকশন সম্পর্কে ভাববে। ডন্টলেস ফ্র্যাকশনের মানুষেরা যা যা করে থাকে তুমি শুধুমাত্র সেটাই করবে, তুমি অন্য কোনো কিছু সম্পর্কে ভাববেই না। এই বলেই ফোর নিজেও ট্রিসের সিমুলেশনের মধ্যে চলে যায়, যাতে করে সে ট্রিসকে শেখাতে পারে যে এর পরের সিমুলেশন টেস্টে তার আসলে কী করা উচিত। তো তারা দুজনেই দেখতে পায় যে তারা এখন অনেক উঁচু একটা ব্রিজের ওপর আছে। ট্রিস তখন ফোরকে বলে, একদম ভয় পেও না ফোর, আমি জানি তুমি উচ্চতায় ভয় পাও, কিন্তু এটা শুধুমাত্র একটা সিমুলেশন, আমাদের দুজনকেই এখান থেকে জাম্প করতে হবে, তাহলে আমরা পরবর্তী সিমুলেশনে চলে যাব। কিন্তু ফোর এখানে তাকে বলে, তুমি এখানেই ভুল করে ফেলেছো ট্রিস, তুমি যদি এখানে ট্রিক্স কাজে লাগাতে চাও তাহলে তুমি অ্যারোডাইট ফ্র্যাকশনের মধ্যে পড়ে যাচ্ছ, এতে করে তুমি ধরা পড়ে যাবে। তোমাকে শুধুমাত্র ডন্টলেস ফ্র্যাকশন সম্পর্কেই ভাবতে হবে, আর ডন্টলেস ফ্র্যাকশন অনুযায়ী তোমাকে তোমার বুদ্ধি কাটিয়ে নয়, বরং তোমাকে যে টাস্ক দেওয়া হয়েছে সেটা কমপ্লিট করতে হবে। ট্রিস এখন বিষয়টি পুরোপুরিভাবেই বুঝতে পারে। এরপর সে ফোরকে নিয়ে ব্রিজটির অপর প্রান্তে চলে যায়। এভাবে করে তারা আরও বেশ কয়েকটি সিমুলেশন পার করে ফেলে, আর এগুলোর মাধ্যমে ফোর ট্রিসকে শিখিয়ে ফেলে যে কীভাবে করে সে শুধুমাত্র তার ফোকাস ডন্টলেস ফ্র্যাকশনের দিকেই রাখবে। আসলে প্রত্যেকটি সিমুলেশনেই ছিল ফোরের জীবনের কিছু অংশ। তো এবার তারা মার্কাস নামক একজন ব্যক্তির সামনে চলে আসে, যে কিনা ছিল তাদের শহরের এভিনেগেশন ফ্র্যাকশনের লিডার। তো ট্রিস এখানে জানতে পারে যে মার্কাস আসলে ফোরেরই বাবা। তার উপর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ফোরের সব কিছু ছিল একদম ট্রিসের মতোই, অর্থাৎ তার ভেতরের ইমোশন, ট্যালেন্ট, সাহস, শক্তি, এমনকি সমস্ত পরিস্থিতিতে নিজেদের চিন্তা পরিবর্তনের ক্ষমতা রয়েছে। সেই সাথে তার ভেতরেও প্রত্যেকটি ফ্র্যাকশনের পাওয়ার রয়েছে, অর্থাৎ সেও ট্রিসের মতো ডাইভার্জেন্ট, আর সেই বিষয়টি এখন পর্যন্ত সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এরপর তারা দুজনেই বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় যে অ্যারোডাইট ফ্র্যাকশনের কাছে মানুষের মাইন্ড কন্ট্রোলের যে সিরামটি রয়েছে তারা অনেক বড় একটি গাড়ির মধ্যে সেই সিরামগুলোকে লোড করছে। তো এবার পরদিন ট্রিস এবং তার বাকি টিম মেম্বারদের টেস্ট ছিল, যেটার মাধ্যমে আজকে এটা ডিসাইড করা হবে যে তাদের মধ্য থেকে কে আসলে ডন্টলেস ফ্র্যাকশনে থাকবে। আর তাদের এই টেস্ট পর্যবেক্ষণের জন্য সেখানে প্রত্যেকটি ফ্র্যাকশনের লিডার এসেছে, এমনকি জানিনও সেখানে ছিল। তো এরপর সেখানে সকলের মতোই ট্রিসেরও টেস্ট নেওয়া হচ্ছিল। আর ফোর যেহেতু আগে তাকে সবকিছু শিখিয়ে দিয়েছিল যে কিভাবে সে ডন্টলেস ফ্র্যাকশনে তার ইমোশনকে কন্ট্রোল করবে, তাই সে এবার প্রত্যেকটি সিমুলেশন স্মার্টভাবে নয় বরং ডন্টলেস ফ্র্যাকশনের মানুষদের মতোই সাহস এবং শক্তি দিয়ে মোকাবেলা করে, যার ফলে কেউই বুঝতে পারে না যে আসলে সে একজন ডাইভার্জেন্ট। আর সে যেহেতু খুব সুন্দরভাবে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে ফেলেছে, তাই অবশেষে তাকে ডন্টলেস ফ্র্যাকশনে নিয়ে নেওয়া হয়। এবার কয়েকদিনের মধ্যেই ট্রিস লক্ষ্য করে যে ডন্টলেস ফ্র্যাকশনের সমস্ত টিম মেম্বারদেরকে অ্যারোডাইট ফ্র্যাকশনের মানুষেরা ম্যানিপুলেট করছে, এমনকি আজকে তারা প্রত্যেকের গলায় এক ধরনের ট্র্যাকিং ডিভাইস সেট করেছে। তবে এটা আসলে ছিল অ্যারোডাইট ফ্র্যাকশনের একটি পরিকল্পনা। তারা মূলত এই ডিভাইসটির সাহায্যে ডন্টলেস গ্রুপের সবাইকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসবে, কারণ তারা ডন্টলেস গ্রুপের টিম মেম্বারদের মাধ্যমে অ্যাভনিগেশন ফ্র্যাকশনের সমস্ত মানুষদেরকে মেরে ফেলতে চাইছিল। আসলে কয়েক মাস ধরে অ্যাভনিগেশন ফ্র্যাকশনের মানুষেরা তাদের নিয়ন্ত্রণে নেই, তারা নিজেদের ইমোশন ব্যবহার করতে পারছে, তাই তাদেরকে বাঁচিয়ে রাখাটা এই শহরের জন্য বিপজ্জনক।
তো এখানে ডন্টলেস ফ্র্যাকশনের প্রত্যেকটি টিম মেম্বারদের শরীরে সেই ট্র্যাকিং ডিভাইসটি লাগিয়ে দেওয়া হয়। এরপর অ্যারোডাইট ফ্র্যাকশন তাদের সবাইকে অর্ডার করে যে তারা যেন অ্যাভনিগেশন ফ্র্যাকশনের এরিয়াতে চলে যায় এবং সেই ফ্র্যাকশনের প্রত্যেকেই তারা মেরে ফেলে। আর তাদের কথা মতো ডন্টলেস গ্রুপের সবাই মিলে সেদিকে যেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে তাদের উপর হামলা শুরু করে দেয়। ট্রিস এবং ফোর এখানে তাদের টিমে ছিল, কিন্তু তারা যেহেতু ডাইভার্জেন্ট ছিল তাই তারা এখনও স্বাভাবিক রয়েছে, তাদেরকে অ্যারোডাইট গ্রুপ নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারপরও তারা এখানে সমস্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এখানে নিয়ন্ত্রিত হওয়ার অ্যাক্টিং করছিল। কিন্তু এই বিষয়টি কিছুটা হলেও বুঝতে পেরে যায় এরিক, তাই সে তখন তাদের দুজনকেই সোজা জানিনের কাছে নিয়ে যায়। আর জানিন যখন প্রথম ফোরকে দেখতে পায় তখন সে তাকে চিনতে পারে। সে বুঝে যায় যে ফোর আসলে অ্যাভনিগেশন ফ্র্যাকশনের লিডার মার্কাসের ছেলে। এমনকি সে এটাও বুঝতে পারে যে ট্র্যাকিং ডিভাইস তাদের শরীরে কাজ করছে না, তাই সে ফোরকে তাদের স্পেশাল ল্যাবে পাঠিয়ে দেয় তার শরীরে বিশেষ একটি লিকুইড পুশ করার জন্য। আর সে তার লোকদেরকে ট্রিসকে মেরে ফেলতে বলে, কারণ সে জানতে পেরেছে যে ট্রিস একজন ডাইভার্জেন্ট। তো এখানে জানিনের লোকেরা ট্রিসকে মারতে যাবে, কিন্তু ঠিক এমন সময় সেখানে ট্রিসের মা চলে আসে, আর সে কোনো মতে সেখান থেকে ট্রিসকে বাঁচিয়ে নিয়ে যায়। তারা দুজন সেখানে দৌড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এখানে ট্রিসের মায়ের শরীরে গুলি লেগে যায় এবং সে সেখানেই মারা যায়। অন্যদিকে ফোরের শরীরে বিশেষ এক ধরনের লিকুইড পুশ করে তাকেও অ্যারোডাইটের লিডার জানিন তার নিয়ন্ত্রণে নিয়ে আসে, আর সে ফোরকে ট্রিসকে মেরে ফেলার জন্য অর্ডার করে। এরপর ফোরকে বাঁচানোর জন্য ট্রিস যখন ফোরের সামনে আসে তখন ফোর এখানে ট্রিসকে মেরে ফেলার চেষ্টা করে। সে ট্রিসের উপর হামলা করে দেয়, কিন্তু ফোরের ভেতরে আবার একটা দুর্বল বিষয় ছিল। সে শুরু থেকে ট্রিসের চোখের দিকে তাকালে তাকে আর সে মারতে পারতো না, আর এই বিষয়টি খুব ভালোভাবেই জানতো ট্রিস। তাই সে এখানে অনেক কষ্ট করে তাকে তার চোখের দিকে ফোকাস করায়, আর সে তার হুঁশ ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে। তো ফোর যেহেতু একজন ডাইভার্জেন্ট ছিল তাই কিছুক্ষণের মধ্যেই সে আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে আসে। এরপর সে সোজা চলে যায় অ্যারোডাইটের লিডার জানিনকে মারার জন্য। তবে জানিন এখানে ফোরকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ ফোরের শরীরে তাদের এত স্পেশাল লিকুইডও কাজ করছে না, কিন্তু ফোর এখানে উল্টো জানিনের শরীরে একটা লিকুইড পুশ করে দেয়, যার ফলে জানিন এখন তার নিয়ন্ত্রণে চলে আসে। এরপর সে অ্যারোডাইট ফ্র্যাকশনের তৈরি কম্পিউটারের যে ট্র্যাকিং সিস্টেমটি রয়েছে সেটাকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য জানিনকে অর্ডার করে। তো জানিন এখানে নিজের অজান্তেই সমস্ত ট্র্যাকিং সিস্টেমকে ডিস্ট্রয় করে ফেলে, যার ফলে এখন শহরের জীবিত মানুষেরা স্বাভাবিক হয়ে যায়। এদিকে আবার কিছুক্ষণের মধ্যেই জানিন তার হুঁশ ফিরে পায়, আর যখন সে দেখতে পায় যে সে নিজের হাতেই সবকিছু শেষ করে দিয়েছে এবং এখন সে চাইলেও আর কাউকেই তার নিয়ন্ত্রণে রাখতে পারবে না, তখন সে প্রচণ্ড রকমের রেগে যায়। এরপর সে ট্রিসকে যখনই মারতে যাবে ঠিক তখনই ট্রিস উল্টো তার উপর হামলা করে, আর সে তাকে আঘাত করে মেরে ফেলে। এরপর সবকিছু একদম স্বাভাবিক হয়ে যায়, কিন্তু ট্রিস এখানে তার পুরো পরিবারকেই হারিয়েছে, তাই ট্রিস খুবই কষ্ট পাচ্ছিল। কিন্তু এমন সময় ট্রিসের সামনে তার ভাই চলে আসে, আর সে ট্রিসকে দেখে খুশিতে কাঁদতে থাকে। ট্রিস এখানে যেন তার ভাইকে দেখে অদ্ভুত এক শান্তি অনুভব করে, কারণ তার বাবা মা বেঁচে না থাকলেও অন্তত তার ভাই তো বেঁচে আছে, এটাই যেন তার জীবনের সবচাইতে বড় পাওয়া। এদিকে আজকে শহরের ডন্টলেস গ্রুপের হামলার কারণে পুরো শহরের প্রায় অর্ধেক মানুষই মারা গিয়েছে, এমনকি অর্ধেক শহর প্রায় ভেঙেচুরে একদম তছনছ হয়ে গেছে। তবে ট্রিস এবং ফোর এখানে সবাইকে জানায় যে তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের কাছে এখন একটা উপায় আছে। আসলে ট্রিস এবং ফোর জানিনের কম্পিউটারের মাধ্যমে জানতে পেরেছিল যে তাদের এই শহরটির বাহিরে এখনও অনেক শহর রয়েছে যেখানে মানুষ বসবাস করতে শুরু করেছে। এমনকি এই সমস্ত শহরগুলোর মধ্যে সবচাইতে বিশেষ একটি শহর ছিল ডাইভার্জেন্টের শহর, যে শহরটিকে মূলত ডাইভার্জেন্ট গ্রুপের মানুষেরাই তৈরি করেছে। তবে সেখানে সমস্ত ক্যাটাগরির মানুষই মিলেমিশে বসবাস করে, এমনকি সেই শহরে কেউ কারো অর্ডার মেনে নয়, বরং প্রত্যেকেই স্বাধীনভাবে নিজের মতো করে বসবাস করে। তাই ফোর, ট্রিসের ভাই সাইরাস এবং ফোরের বাবা মার্কাস সহ তারা চারজন মিলে তাদের শহরের একটি ট্রেনে করে ডাইভার্জেন্ট সিটি খোঁজার জন্য বের হয়। তবে তারা শহরের সবাইকে কথা দিয়ে যায় যে ডাইভার্জেন্ট সিটি খুঁজে পেলেই তারা তাদের সবাইকে এসে নিয়ে যাবে, তাই ততদিন পর্যন্ত তারা সবাই মিলে যেন এখানেই সার্ভাইভ করে। আর এভাবেই তারা সবাই মিলে বেরিয়ে পড়ে নতুন এক শহর খোঁজার সন্ধানে। আর এরই মাধ্যমে আমাদের আজকের এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।